প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? বেশ ভালো। আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে প্রথমত একটু মনে রাখতে হবে, বাংলা দ্বিতীয় পত্রের মধ্যেও প্রথম পত্রের মতোই 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষা যে হবে সেখানে দুইটা অংশ আছে। একটা অংশ হলো ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে যে অংশগুলো থাকবে সে অংশটাতে হবে এমসিকিউ টাইপের প্রশ্ন। আর দ্বিতীয়ত হলো রচনা সম্ভার, যেখানে রচনামূলক প্রশ্ন। যেমন ধরো, এই যে একটা বই আমার হাতে যেটা দেখছো, বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী। এই বইটার মধ্য থেকে, এই অংশটার মধ্য থেকে 30 নম্বরের এমসিকিউ থাকবে। এবং আরেকটা বই হলো রচনা সম্ভার। এই রচনা সম্ভারের মধ্য থেকে 70 নম্বরের প্রশ্নোত্তর থাকবে। তাহলে তোমাদের কাছে যে দুইটা বই, আশা করি তোমাদের কাছে এই বই দুইটা আছে। এই দুইটা বইয়ের মধ্য থেকেই মোট মিলিয়ে তোমাদের 100 মার্কসের প্রশ্ন, এখান থেকে 30 নম্বরের এমসিকিউ এবং 70 নম্বরের রচনামূলক প্রশ্ন থাকবে। এই বই দুইটা সব তোমাদের হাতে আছে তো? আচ্ছা, যাদের কাছে আছে ধন্যবাদ, না থাকলে তাড়াতাড়ি করে সংগ্রহ করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু আলোচনা করছি প্রথমে যে বাংলা ভাষার ব্যাকরণ, যেটা ব্যাকরণের অংশে ধরো আমরা একটু কথা বলি। ব্যাকরণের মধ্যে অনেকগুলো বিষয় আছে। তোমরা প্রথমেই দেখতে পাবে বইটা যদি উল্টাও, সূচিপত্র যে অংশ, সূচিপত্র অংশের মধ্যে অনেকগুলো বিষয় আছে। ভাষা, বাংলা ভাষা ব্যাকরণের আলোচ্য বিষয়, অর্থাৎ ব্যাকরণের মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোন কোন বিষয়গুলোর মধ্য থেকে এমসিকিউগুলো থাকবে। তাহলে এরপর আছে ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, নত্যসত্ত্ব বিধান, সন্ধি, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্তি শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন। এরকম করে প্রথম পৃষ্ঠায় সূচিপত্রের অংশে তোমরা এগুলো দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আবার শুধু এইগুলো নয়, এমসিকিউর মধ্যে রচনা সম্ভার যে বইটা আছে, সেই রচনা সম্ভার বইয়ের মধ্য থেকেও কিছু অংশ আছে, যেমন বাগধারা, বাগবিধি, এরকম আরও কিছু বিষয় যেগুলো তোমার এমসিকিউর মধ্যে থাকবে। তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম যে বাংলা ভাষার ব্যাকরণ এবং রচনা সম্ভার দুটো বই তোমাদের ব্যাকরণের মধ্যে ব্যাকরণ অংশে পড়বে। এখন একটু মান বন্টন বা কোন কোন বিষয়গুলো থাকছে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আগে আমি যখন ক্লাসে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা এইগুলো তো পড়বেই এবং সাথে সাথে বাসায় ঘরে বসে বসে আরও যে বিষয়গুলো আমি দেব, তোমরা সেই বিষয়গুলো একটু ভালো করে বাসায় বসে পড়বে, তাহলে এগিয়ে থাকবে। প্রথমত হলো 30 নম্বরের এমসিকিউ। 30 নম্বরের এমসিকিউ যেটা থাকছে, এই 30 নম্বরের এমসিকিউটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম যে বাংলা ব্যাকরণ বইটা যেটা আছে,
এই ব্যাকরণ বইয়ের সূচিপত্রে অনেকগুলো বিষয় আমি তোমাদেরকে দেখালাম। এই বিষয়গুলোর মধ্য থেকে সাধারণত এমসিকিউগুলো থাকবে, আর এমসিকিউর জন্য সময় থাকবে তোমার 30 মিনিট। এমসিকিউর জন্য সময় 30 মিনিট। আর রচনামূলক যে অংশ, রচনামূলক অংশের থেকেও রচনামূলক অংশের জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। রচনামূলক অংশের জন্য 2 ঘন্টা 30 মিনিট। আর এখানটার জন্য নাম্বার থাকবে 70 নাম্বার, 70। তো এই দুইটা অংশে তোমার ব্যাকরণ অংশ বা বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্রটা এই দুইটা অংশের সমন্বয়। এখন এমসিকিউ অংশটা আমি তোমাদেরকে দেখালাম যে বাংলা প্রথম ব্যাকরণ অংশের মধ্যে সূচিপত্রের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু ভালো করে পড়বে, আমি তোমাদেরকে পড়াবো, দেখাবো। এবং রচনামূলক যে অংশ, সেই অংশগুলোর মধ্যে থাকবে 70 নাম্বার। প্রথমেই ধরো 1 নাম্বারে প্রশ্ন থাকবে এরকম, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখো। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। এটার জন্য নাম্বার থাকবে 10। রচনার মতোই অনেকটা, তবে ছোট ছোট করে একটা অংশে একটা প্যারায় বা দুটো প্যারার মধ্যে তোমরা হয়তো এটা লিখতে পারো। যেমন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় পাখি, জাতীয় মাছ, জাতীয় গাছ, বা এরকম অনেক অনেক বিষয় আছে। এরকম একটা বিষয়, দুইটা করে বিষয় দেয়া থাকবে। দুইটা বিষয়ের মধ্য থেকে যে কোনো একটা বিষয় নির্দিষ্ট কিছু তথ্য, টপিক তুমি এখানে লিখবে, যেটার মধ্যে নাম্বার থাকবে 10। এরপরে দ্বিতীয় অংশ থাকে, যে কোনো একটি বিষয় পত্র লেখো। নাম্বার 2, যে কোনো একটি বিষয়ে পত্র লেখো। এখানেও নাম্বার হলো 10। এখন এটা হলো আবেদনপত্র হতে পারে, বা চিঠিপত্র যেটা আছে সেটা হতে পারে, অথবা মানপত্র। অনেক সময় দেখবা যে কোনো কাউকে যদি সংবর্ধনা দেয়া হয়, কোনো বিশিষ্ট ব্যক্তিকে কখনো কোনো জায়গায় দাওয়াত করা হলো, নিমন্ত্রণ জানানো হলো, তাকে সবাই মিলে একটা শুভেচ্ছামূলক সংবর্ধনা দেয়া হলো। এই সংবর্ধনা দেওয়ার সময় তাকেও একটা মানপত্র দেয়া হয়, তার সম্পর্কে বেশ কিছু লিখে, এরকম ধরো একটা পৃষ্ঠায় এরকম করে লিখে অনেক সময় বাধাই করে তাকে দিয়ে দেয়া হয়, মানপত্র। তারপরে তো এইরকম থাকে, যে কোনো একটা বিষয়ে পত্র লিখে, এটার জন্য থাকে 10 নাম্বার। এরপরে সারাংশ বা সারমর্ম 3 নাম্বারে। সারাংশ বা সারমর্ম, সারাংশ বা সারমর্ম, এটার জন্য থাকবে 10 নাম্বার। দুইটা বিষয় থাকে এখানে, একটু গদ্য আকারে 6, 7, 8 লাইন তুলে দেয়া থাকলো, সেই বিষয়টার সার অংশ, মূল কথাটা কি বলতে চেয়েছে সেখানে, কি বলেছে সেখানে, সেই বিষয়টা সার অংশ। সারমর্মটা সাধারণত কবিতার কয়েকটা লাইন, 6, 7, 8, 10 লাইন দেয়া থাকলো, এই কবিতার লাইনগুলোতে কি বলেছে
সেই বিষয়গুলোকে লেখা সারমর্ম। এটা তোমরা যে বই পড়বে, ব্যাকরণ বই বা রচনা সম্ভার, সব কিছু যে এর মধ্য থেকে কমন পড়বে বিষয়টা তা না। তাহলে তোমাদেরকে কিন্তু তার বাইরেও অনেক কিছু পড়ার বিষয় রয়েছে। আবার দেখো, অনেক সময় দেখা যাচ্ছে যে এই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে সমস্ত বই পড়েছো, বাংলা বই, এর মধ্যে অনেক কবিতা আছে। দেখা যাচ্ছে সে সমস্ত কবিতার মধ্য থেকেও কয়েকটা লাইন থাকতে পারে। আবার এই সমস্ত কবিতা ছাড়াও যে সমস্ত কবিদের কবিতা পড়েছ, সিলেবাসের বাইরে এই কবিদের বিভিন্ন কবিতার মধ্য থেকে 6, 7, 8, 10 লাইন অনেক সময় তুলে দেয়া থাকতে পারে। সেখানটার সেই কবিতার অংশ থেকে সারমর্ম লেখা হয়ে থাকে। সারাংশটাও এরকম, বিখ্যাত কোনো ব্যক্তিদের কোনো অংশ বা কোনো বিভিন্ন বিখ্যাত বইয়ের মধ্য থেকে 4, 5, 6, 7, 8 লাইন থাকলো, সেখানটা থেকে তোমাকে সারাংশ। তাহলে সারাংশ, সারমর্ম, এখান থেকে এটার জন্য নাম্বার 10। তাহলে আমরা এখানে 30 নাম্বার পেলাম। এরপরে থাকবে 4, ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের জন্য 10 নাম্বার। ভাব সম্প্রসারণের মধ্যেও দুইটা অংশ থাকে। কখনো কখনো দেখা যাচ্ছে যে কোনো বিখ্যাত কবি সাহিত্যিকদের কোনো একটা রচনার মধ্য থেকে হয়তো একটা লাইন যেটার ভাব সম্প্রসারণ করতে হবে। যেমন, পুষ্প আপনার জন্য প্রস্ফুটিত হয় না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই যে এরকম কিছু লাইন অনেক সময় থাকে, ভোগে সুখ নয় ত্যাগেই সুখ, এরকমটা তোমরা পড়েছ। এরকম বিষয়গুলো থাকছে, যে বিষয়গুলোর মধ্য থেকে এরকম ভাব সম্প্রসারণ থাকবে। আবার কবিতার মধ্য থেকে অনেক সময় দুটো লাইন দেয়া থাকবে। এই কবিতার মধ্য থেকে যে দুটো লাইন, এটার অনেক সময় ভাব সম্প্রসারণ করতে হয়। এখন তোমাদের জন্য যেটা সুবিধা হয় পরীক্ষার সময় সেই অংশ থেকে ভাব সম্প্রসারণ করবে। যেমন আছে না, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে। হ্যাঁ, তারপরে আছে যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে কবিতার দুটো লাইন, এরকম দুটো লাইন থাকলো, যে লাইন দুটোর থেকে তোমাকে ভাব সম্প্রসারণ করতে হবে। তাহলে এখানে দুইটা অংশ, একটা যে কোনো বিখ্যাত ব্যক্তিদের বা কবি সাহিত্যিকদের যে কোনো রচনার মধ্য থেকে এরকম একটা বা দুইটা লাইন, আবার অনেক সময় কবিতার মধ্য থেকেও এরকম হয়তো দুটো লাইন থাকলো, যেটা থেকে তোমাদেরকে ভাব সম্প্রসারণ করতে হবে। এরপরে আছে ধরো পাঁচ নাম্বারে হলো যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো। যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো, এটার জন্য 10 নাম্বার। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে এলাকায় প্রচুর পরিমাণে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। তাহলে সন্ত্রাস প্রতিরোধে একটা প্রতিবেদন তৈরি করে হয়তো তোমাকে সেই প্রতিবেদনটা পত্রিকায় পাঠিয়ে দিতে হবে। পত্রিকার যে ঠিকানা থাকে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে তোমার প্রতিবেদনটা পত্রিকায় ছাপাতে পারে। আবার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে, যেমন ধরো একেবারে গ্রাম অঞ্চল যেখানে টিউবওয়েল নেই, খাবার পানির সংকট,
এখন তোমরা বলবে গ্রামে গঞ্জে তো প্রচুর খাল, বিল, পুকুর, জলাশয়, নদী এ সমস্ত পানির কি অভাব, কিন্তু সুপেয় পানি, খাবারের ভালো পানি, এই পানির জন্য অনেক সময় দরকার হলো টিউবওয়েল। ভালো টিউবওয়েল দরকার, যে সমস্ত টিউবওয়েলের পানি আর্সেনিক মুক্ত। এই সমস্ত পানির জন্য বা টিউবওয়েলের জন্য জনগুরুত্বপূর্ণ একটা বিষয় যে এলাকায় একটা টিউবওয়েল প্রয়োজন, এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাদের যে স্কুল, অনেক আশেপাশে যে বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে যে বার্ষিক বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, যেমন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেখা যাচ্ছে তোমাকে স্কুলের প্রধান শিক্ষক তিনি বললেন যে এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো, এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে একটা প্রতিবেদন রচনা করো। অথবা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, বলা হলো যে তুমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এখন এই রকম বিষয় নিয়ে অনেক সময় প্রতিবেদন আসতে পারে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের বড় একটা রুম নিয়ে, অনেক বড় একটা জায়গা নিয়ে একটা লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই লাইব্রেরিটা নিয়ে অনেক সময় একটা প্রতিবেদন রচনা করতে বলা হতে পারে। তো এইরকম আবার ধরো যানজট, শহরে যারা থাকে, শহরের রাস্তাঘাটে চলাচলের জন্য যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা, যে বাস, মাইক্রো গাড়ি, বিভিন্ন রকমের যে বিষয়, এগুলোতে অনেক সময় যানজট তৈরি হয়ে যায়, রাস্তায় চলাফেরা করা যায় না, যেখানে হয়তো আধা ঘন্টার রাস্তা যেতে 2, 2.5, 3 ঘন্টা সময় লেগে যায়। এই যে যানজট সমস্যা, ট্রাফিক সমস্যা, এগুলো নিয়ে একটা প্রতিবেদন রচনা হতে পারে। কোনো জায়গায় যেমন আমাদের নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশে বিভিন্ন জায়গায় নদ নদী, যেগুলোর মাধ্যমে মানুষের চলাচলের বড় একটা বিষয় সমাধান হয়ে থাকে। মালামাল পরিবহনের ক্ষেত্রে এক জায়গা থেকে আর এক জায়গায় নৌকা, লঞ্চ বা জাহাজের মাধ্যমে যে ব্যবস্থা, এটা নদ নদীর মাধ্যমেই কিন্তু এই চলাচলের ব্যবস্থা। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে নদীর নাব্যতা হারিয়ে ফেলে, অর্থাৎ সেখানের পানির গভীরতাটা কমে যায়। লঞ্চ, স্টিমার চলতে গেলে অনেক সময় পানিতে কম থাকার কারণে নদীতে আটকে যায়। তো এখন এই নাব্যতা ফিরিয়ে আনার জন্য নদী খনন বা খাল খনন, এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় প্রতিবেদন লেখা হতে পারে। তাইলে এই বিষয়গুলো নিয়ে বলছে যে কোনো একটি বিষয় প্রতিবেদন রচনা করো। এখানেও সাধারণত দুটো থাকবে, ক এবং খ মিলে। তাহলে সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটা লিখে 10 নাম্বার, তাহলে এই পেলাম আমরা প্রায় 50 নাম্বার। 6 নাম্বারের যে বিষয় থাকছে, 6 নাম্বারের বিষয়টা হলো যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। এইটার ক্ষেত্রে 20 নাম্বার। যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো, এটা হলো 20 নাম্বার। এখানে সাধারণত 3টে রচনা দেয়া থাকে, 3টে প্রবন্ধ দেয়া, 3টে বিষয় দেয়া থাকে। 3টে বিষয়ের উপরে তোমাকে প্রবন্ধটা বা রচনাটা লিখতে হবে। এই মোট মিলে 70 নাম্বার। তাহলে আমরা দ্বিতীয় অংশের রচনামূলক অংশের বিষয়টা খুব সহজে বুঝলাম। আশা করি তোমরাও বুঝেছ। কে একটু মানবন্টনগুলো তোমাদের খাতায় সুন্দর করে একটু লিখে রাখবে, এবং এই বিষয়গুলো যদি মাথায় রাখো, বইয়ের তোমাদের কপিতে থাকে, খাতায় থাকে, তাহলে আশা করা যাবে মাঝে মাঝে অনেক সময় হয়তো আমি নাও বললে কোনো একটা বিষয় যদি আমি তোমাদেরকে বলে দেই, বিশেষ করে প্রবন্ধ, হয়তো প্রবন্ধগুলো আমি তোমাদেরকে ক্লাসে তো আর সবগুলো ধরে ধরে লাইন ধরে ধরে পড়াবো না। এক একটা রচনার বিষয় বা প্রবন্ধের বিষয় আমি তোমাদেরকে বলে দেব, তোমরা সেই বিষয়গুলো বাসায় ঘরে বসে সুন্দর করে চেষ্টা করবে,
তবে রচনা লেখার যে বিষয়, প্রবন্ধ লেখার যে নিয়ম, এটা আমি তোমাদেরকে বলে দেব। তো এরকম করে আস্তে আস্তে করে একটা একটা করে আমরা এই টপিকগুলো সব আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু বাংলা ব্যাকরণের যে অংশ, প্রথম যে অংশ, এই প্রথম অংশটার মধ্যে একটু যাচ্ছি। এই বইটা সবার হাতে আছে, বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী। এবার আমরা আশা করব যে তোমরা একটু একটা একটা বিষয় আমরা এক এক সময় করে আস্তে আস্তে করে আলোচনা করব এবং সেগুলো মনোযোগের সাথে একটু সুন্দর করে খেয়াল করে রাখবে। প্রথমেই আমরা বইয়ের প্রথম অংশে একেবারে প্রথমে সূচিপত্র থেকে ধরে দেখো, প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ। প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ। এখন প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদটা আছে কি? ভাষা। প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদটা কি? ভাষা। এই ভাষা নিয়েই তো মানুষের কত কথা। প্রথম পরিচ্ছেদ প্রথম অধ্যায় প্রথম অংশ ভাষা। তাইলে ভাষা কি? এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, ভাষা। আমি যে ভাষায় কথা বলছি এটা হলো বাংলা ভাষা। পৃথিবীতে এখন বর্তমানে প্রায় 700 কোটি মানুষ রয়েছে সারা পৃথিবীতে। কত কোটি? 700 কোটি মানুষ রয়েছে। আর এই 700 কোটি মানুষ কিন্তু সবাই একই রকম একই ভাষায় তো কথা বলে না। যেমন আমাদের বাংলাদেশে 16-17 কোটি মানুষ রয়েছে। এই 16-17 কোটি মানুষ, বাংলাদেশের মানুষ যারা, তারা অধিকাংশ বাংলা ভাষায় কথা বলে। শুধু পার্বত্য অঞ্চল যেটা, পাহাড়ি অঞ্চল যেটা, যেমন রাঙামাটি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, যে অঞ্চলগুলো, সেখানে কিছু উপজাতি বলি আমরা, যাদেরকে চাকমা, মারমা, মগ, মুরং এরকম যারা আছে, তাদের অনেকের নিজস্ব কিছু ভাষা আছে। মণিপুরি, সাঁওতাল এরকম আছে না? এরকম যারা আছে তাদের নিজস্ব কিছু ভাষা আছে। তবে তারা যেহেতু এই বাংলাদেশের অধিবাসী, সেক্ষেত্রে তাদের সেই নিজস্ব ভাষার সাথে সাথে তারা বাংলা ভাষায় কিন্তু কথা বলে। নিজেদের মধ্যে যখন তারা কথা বলে তখন তারা সাধারণত তাদের নিজস্ব যে ভাষা, চাকমা ভাষা, মারমা ভাষা, মণিপুরি ভাষা, সাঁওতালি ভাষা, এরকম বেশ কিছু উপভাষা রয়েছে, এই ভাষায় কথা বলে। আবার যখন তারা দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যান্য জেলায় বিভিন্ন জায়গায় যায়, তখন অন্য বাঙালিদের সাথে কথা বলার সময় তারা বাংলায় কথা বলে। তো এখন আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, 16-17 কোটি মানুষ, এরা যেহেতু বাংলায় কথা বলছি, আবার বাংলাদেশের বাইরেও, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা ইন্ডিয়া, সেখানকার একটা প্রদেশ আছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা, এরকম কিছু প্রদেশ আছে। সেই প্রদেশেরও অনেক মানুষ বাংলায় কথা বলে। বিশেষ করে বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গ, ভারতের যে একটা প্রদেশ, আমাদের এই বাংলাদেশের সমান প্রায় একটা জায়গা পশ্চিমবঙ্গ, সেখানকার অধিকাংশ মানুষই বাংলায় কথা বলে। তবে তাদের এই বাংলার পাশাপাশি তারা ইংরেজি এবং হিন্দি ভাষায়ও কথা বলে থাকে। তবে বিহার, উড়িষ্যা, আসাম এ সমস্ত জায়গায় সেখানের মানুষ বাংলার পাশাপাশি ওই অঞ্চলের নির্দিষ্ট কিছু ভাষা আছে, সেগুলোতেও কথা বলে থাকে। এখন আমরা যেরকম মনের ভাব প্রকাশ করার জন্য মুখের মধ্য দিয়ে এই যে শব্দ, যে ধ্বনি, যে কথা যেগুলো বলে থাকি, এইরকম পৃথিবীর অন্যান্য ভাষায়ও
এরকম শব্দধ্বনি বের হয়, তবে সেখানে ভাষার পরিবর্তন। কত রকমের ভাষা বলা হচ্ছে, বর্তমানে প্রায় ৩,৫০০ ভাষা পৃথিবীতে আছে। কত? বর্তমানে প্রায় ৩,৫০০ ভাষা আছে পৃথিবীতে। কত ভাষা? ৩,৫০০ ভাষা। তাইলে এই ৭০০ কোটি মানুষের মধ্যে ৩,৫০০ ভাষা পৃথিবীতে, এর মধ্যে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আবার বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যার বাইরেও সৌদি আরব, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে অনেক মানুষ যারা বাংলাদেশ থেকে গিয়ে অনেক বছর ধরে ওখানে আছে, এবং সেখানে তাদের বাঙালি পল্লী, বাঙালি পাড়া, এরকম বাংলা পাড়া, এরকম নামে বেশ কিছু জায়গা আছে যেখানে অনেক বাঙালিদের বসবাস। সেখানে অনেক সময় তারা নিজেদের মধ্যে বাংলায় কথা বলে। আবার ওই দেশের মানুষের সাথে যখন কথা বলে, তখন তারা ওই দেশের ভাষায় কথা বলে। যেমন সৌদি আরবে, সেখানে তারা বাংলার পাশাপাশি আরবি ভাষায় কথা বলে থাকে। আবার ইংল্যান্ড, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, কানাডাতে, সেখানে তারা বাংলার পাশাপাশি ইংরেজিতে কথা বলে থাকে। তাহলে পৃথিবীতে মাতৃভাষার দিক থেকে, এটা কিন্তু একটা প্রশ্ন, মনে রাখবে, মাতৃভাষার দিক থেকে বাংলার স্থান, বাংলার অবস্থান, বাংলা ভাষার যে স্থান যেটা, সেটা হলো ৪ নাম্বার, ৪র্থ নাম্বারে। বাংলা ভাষার স্থান কত? মাতৃভাষার দিক থেকে, এটা আবার একটু মনে রাখবে, বিষয়টা একটু আলাদা। মাতৃভাষার দিক থেকে বাংলার স্থান হলো ৪র্থ, আর বলার দিক থেকে বাংলা ভাষার স্থান হলো ৭ম। বলার দিক থেকে বাংলা ভাষার স্থান কত? এখন এই দুইটার মধ্যে আবার একটু বিষয় আছে, পার্থক্য আছে। তোমরা হয়তো একটু দ্বিধা সংকোচের মধ্যে পড়ে গেছো। ৪র্থ আর ৭মের বিষয়টা কি? মাতৃভাষা, মায়ের ভাষা, যেমন আমাদের দেশে যারা জন্মগ্রহণ করে সবার মাতৃভাষা বাংলা। আবার পশ্চিমবঙ্গ সহ এরকম বেশ কিছু রাজ্য আছে যেখানে সবার মাতৃভাষা বাংলা। আবার সৌদি আরবে, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডাতে যে সমস্ত লোকজন বাংলাদেশ থেকে ওখানে গিয়ে স্থায়ীভাবে এখন বসবাস করছে, এদের মাতৃভাষা বাংলা। কিন্তু বাইরের ওই সমস্ত দেশগুলোতে তারা কিন্তু বাংলায় বাইরে কথা বলে না। তাদের সাধারণত বাইরে যখন কথা বলে তখন ওই দেশের ভাষায় কথা বলে। তাইলে এই মাতৃভাষায় যারা কথা বলে বা মাতৃভাষা যাদের, সেই হিসেবে বাংলার স্থান হলো ৪র্থ। আর সচরাচর যারা বাংলায় কথা বলে, সেই হিসেবে বাংলার স্থান হলো ৭ম। তাহলে সচরাচর বাংলায় কথা বলে বাংলাদেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বিহার, উড়িষ্যা, আসামের বেশ কিছু মানুষ। আবার চিটাগংয়ের পাশে বার্মার যে আরাকান রাজ্য, আরাকান রাজ্য তোমরা জানো, যেখান থেকে অনেক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে, তাদের মধ্যেও অনেকের কাছেই কিন্তু বাংলা ভাষা পরিচিত, এবং তাদের কথাও অনেকটা বাংলার মতো করেই তারা অনেকটা কথা বলে থাকে। সুতরাং আবার ওই অঞ্চলের সাথে একসময় বাংলাদেশের যোগাযোগটাও কিন্তু অনেক বেশ ঘনিষ্ঠ ছিল। একসময় যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান একটা দেশ ছিল, তখন ওই দেশটা, তখন এরকম বর্ডার বা সিকিউরিটি, পাসপোর্ট, ভিসা এত বেশি দরকার ছিল না এরকম। তখন ওই দেশে মানুষ যাওয়া আসা করতো। চিটাগং অঞ্চলের অনেক মানুষই আরাকানে গিয়ে মংডু নামে ওখানে একটা শহর আছে, তোমরা ক্লাস 8-এ বোধহয় পড়েছিলা, মংডুর পথে। হ্যাঁ, তো ওখানে মানুষ যাওয়া আসা করতো এবং সেখানেও বাংলা প্রচলিত আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো যে মাতৃভাষার দিক থেকে পৃথিবীতে বাংলার স্থান হলো ৪র্থ, আর সাধারণভাবে সচরাচর সবসময় কথা বলে এই রকম দিক থেকে বাংলার অবস্থান হলো ৭ম। আর বাংলায় বর্তমানে প্রায় ৩০ কোটি মানুষ কথা বলে থাকেন। পৃথিবীতে প্রায় ৩,৫০০ ভাষা রয়েছে। পৃথিবীতে মানুষ প্রায় ৭০০ কোটি।
তাহলে আমরা বলছিলাম যে পৃথিবীতে 700 কোটি মানুষ এবং 3,500 ভাষা, এবং মাতৃভাষার দিক থেকে বাংলার অবস্থান হলো চতুর্থ, এবং সচরাচর মানুষ যে কথা বলে সেই কথা বলার দিক থেকে বাংলার অবস্থান হলো সপ্তম। আমরা বেশ বিষয়গুলো একটু আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করছি বইয়ের মধ্যে চলে যাও। সবার হাতে বই আছে? একটু বইটা ধরো, বই দেখো, একেবারে বাংলা, এই যে এই বইটা, হ্যাঁ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী। প্রথমেই আসো প্রথম পরিচ্ছেদ, প্রথম অধ্যায়। বই ধরবে, পেন্সিল বা কলম একটা হাতে রাখবে। ইম্পর্টেন্ট বিষয়, যে সমস্ত বিষয় আমরা এই বইটার মধ্য থেকে কিন্তু এমসিকিউগুলোই সব বেশি পড়বে। সুতরাং তোমরা পেন্সিল কলম হাতে রাখবে এবং যখন যে বিষয়গুলো বলবো সাথে সাথে বিষয়গুলোকে একটু মার্ক করে রাখবে। যেমন ধরো, মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। তোমাদেরকে আরেকটা বিষয় একটু বলি, মজার বিষয়, সেটা হলো এরকম যে এখন আমরা যেরকম মুখে কথা বলে, আমরা যদি হাত পা না নাড়াই, একদম চুপ করে মূর্তির মতো, লাইক এ স্ট্যাচু, অর্থাৎ একটা মূর্তি যেরকম থাকে সেরকম করে সোজা মতো দাঁড়িয়েও কিন্তু আমরা অনেক সময় কথা বলতে পারি। অনেক সময় দেখবা, এখন আমি তোমাকে বললাম যে এদিকে এসো, শুধু মুখ দিয়ে বললাম এদিকে এসো, এটা কিন্তু মুখ থেকে আমরা এরকম ভাষাটা, কথাটা বললাম। আবার আমরা অনেক সময় কি করছি, হাত উঁচু করে বলি এদিকে এসো। এখন এই যে হাত উঁচু করছি, আবার চোখেরও কিন্তু পলক বা চোখের চাহনি, এটার মধ্যেও একটা ইঙ্গিত থাকে। তাহলে হাতের মধ্যে ইঙ্গিত, চোখের মধ্যে ইঙ্গিত এবং মুখের থেকে ভাষা, এরকম আবার শরীরের একটা অভিব্যক্তি, অ্যাপিয়ারেন্স, এই সমস্ত মিলেও কিন্তু ভাষা। এখন বলবা যে আজ থেকে দেখা যাচ্ছে 2, 3, 4 হাজার বছর আগে, 5,000 বছর আগে, আমরা এখন মুখ দিয়ে যেরকম কথা বলে মনের ভাব প্রকাশ করছি, মানুষ একসময় কিন্তু এরকম মুখে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারতো না। তাহলে তখন কি করতো? তখন বিষয়টা ছিল যে মানুষ বসবাস করতো এত সুন্দর সুরম্য অট্টালিকা, সুন্দর সুন্দর প্রাসাদ, দারুণ ঘর বাড়ি, দালান, বিল্ডিং, হ্যাঁ, টিনের ঘর, এমনকি মাটিরও চমৎকার চমৎকার ঘর। এরকম ঘর কিন্তু একসময় মানুষ বানাতো না, একসময় এরকম ঘর ছিল না। তাহলে তখন মানুষ কোথায় থাকতো? বিভিন্ন রকম পাহাড়ের গুহায়, বিভিন্ন রকম পাহাড়ের গুহায় মানুষ বসবাস করত। সেই যুগে এই গুহার পাশে যে দেয়াল, এরকম যে দেয়াল থাকতো, সেই দেয়ালের উপরে এক ধরনের ছবি আঁকতো। সেই ছবি এঁকে মানুষ তার মনের ভাব প্রকাশ করত। এরপরে আস্তে আস্তে মানুষের মধ্যে ইশারা দেওয়ার একটা ব্যাপার, যেমন আমি যদি তোমাকে বলি, মুখ থেকে বললাম না যে তুমি এদিকে আসো, অনেক সময় ও সমস্ত কিছু না বলে তুমি সামনে আছো, দেখা যাচ্ছে এরকম করে হাত দিয়ে আমরা ইশারা করি, তার মানে কি এদিকে আসো। আবার এখন যদি বলি যে তুমি সামনে চলে আসছো, আমি তোমাকে বললাম যে এখান থেকে যাও, মুখ দিয়ে বললাম এখান থেকে যাও। আবার মুখ থেকে যদি আমি নাও বলি, অনেক সময় বললাম, হাত দিয়ে এরকম ইশারা করে আমরা দেখাচ্ছি যে তার মানে কি যে এখান থেকে চলে যাও। তাহলে এই যে আসা, চলে যাওয়া, আবার চোখ দিয়েও কিন্তু অনেক সময় হয় এরকম। তাইলে এই ফেস, এই মুখমণ্ডল, এই ঘাড় বাঁকানো, আমরা অনেক সময় হা না গুলো তো অধিকাংশ সময় মাথা ঝুলকিয়ে করে থাকি। যেমন তুমি কি এটা করেছ, সে যদি বলে হ্যাঁ করেছি, অনেক সময় সে মাথা ঝাঁকাচ্ছে, এরকম মাথা ঝাঁকিয়ে বলছে হ্যাঁ আমি করেছি। আবার যদি সে না করে থাকে তাহলে আড়াআড়ি মাথা ঝুলায়, তুমি কি এটা করেছ, না সে মাথা ঝুলাচ্ছে, করেনি। এই যে ইঙ্গিত, এগুলোকে বলা হয় কি ইঙ্গিত। তাহলে একসময় মানুষ মনের ভাব প্রকাশ করত ছবির মাধ্যমে, একসময় মানুষ প্রকাশ করত ইঙ্গিতের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে করে এই চড়াই উচ্চাই পেরিয়ে সময়ের পরিবর্তনে, হাজার হাজার বছরের পরিবর্তনে, লম্বা সময়ের মাধ্যমে আস্তে আস্তে করে ভাষার উন্নতি হয়েছে। এবং এখন মানুষ মুখে বলে, এরকম লিখে লিখে দেখাচ্ছে,
এখন অক্ষর হয়েছে, লাইন ভাষা শব্দ হয়েছে, এখন মানুষের বুঝতে অনেক সুবিধা হচ্ছে। তাহলে ভাষা এরকম একদিনে কিন্তু এই পরিমাণ এই অবস্থায় এসে পৌঁছায়নি। তাহলে ভাষার এরকম আসতে অনেক হাজার বছর সময় লেগেছে। এরপরে বাংলা ভাষার যে ব্যবস্থা, বাংলা ভাষা কিন্তু অনেক বছর ধরে নয়, হাজার হাজার বছর ধরে নয়, বাংলা ভাষার বয়স বলা যেতে পারে ১,৫০০ বছর। তো এই সময় থেকে আস্তে আস্তে করে মানুষ একসময় বাংলায় যখন কথা বলতো তখন সেই কথাগুলো অনেকটা সান্ধ্য ভাষা, আলো আঁধারির ভাষা। প্রথম যে চর্যাপদ বাংলা ভাষায় প্রথম লিখিত এরকম বই, প্রথম যে বইটা এসেছিল সেই বইটা তোমাদেরকে একদিন বলেছিলাম যে সেই বইটার নাম হলো চর্যাপদ। এই বইয়ের যে ভাষা, বইটার দাম কিন্তু অনেক বেশি নয়। যদি তোমরা কখনো সুযোগ পাও বইয়ের নামটা একটু লিখে রাখবে। যদি সুযোগ পাও, সময় পাও, শহরের দিকে যাও, ভালো লাইব্রেরিতে যাও, সেখানে গিয়ে এক সময় জিজ্ঞেস করবা যে চর্যাপদ বইটা আছে কিনা। তোমরা যখন এসএসসি লেভেল শেষ করে, এইচএসসি লেভেল শেষ করে ইউনিভার্সিটিতে যদি কখনো পড়তে যাও, সেই জায়গায় গিয়ে যে বিভিন্ন বিষয়ের উপরে অনার্স পড়ে, যেমন বাংলায় অনার্স, ইংরেজিতে অনার্স, এরকম বিভিন্ন সাবজেক্টের উপরে যখন অনার্স পড়ে সেই সময় কিন্তু এই বইগুলো পড়তে হয়। তো তোমরা চাইলে আগেই একটা বই দেখে নিয়ে পড়ে দেখতে পারো যে সেটার ভাষাগুলো কি। যেমন কথা আছে, টালো তো ঘর মোর নাহি পরবাসী, হাড়ি তো ভাত নাহি নীতিয়া বেশি। এটা কিন্তু বাংলা ভাষা, বাংলা কথা। এখন আমি যে তোমাদেরকে এই লাইন দুটো শোনালাম, টালো তো ঘর মোর নাহি পরবাসী, হাড়ি তো ভাত নাহি নীতিয়া বেশি, মানেটা কি? কি বুঝেছো তোমরা? অনেক সময় তোমাদের কাছে মনে হবে এ আবার কোন ভাষা। কথা হলো যে টিলা, উঁচু পাহাড় জঙ্গল আছে না, পাহাড়ি জায়গা আছে না, এই পাহাড়ের মধ্যে উঁচু টিলার উপরে তার বাড়ি, যেখানে তার আশেপাশে কোনো প্রতিবেশী নেই, যেখানে আশেপাশে কোনো মানুষজন নেই। এখন হঠাৎ করে সেই বাসায়, সেই ঘরে মেহমান এসেছে, মেহমান এসেছে, এখন হাঁড়িতে ভাত নাই। আগেকার সময় একটা সময় ছিল যে নিজের ঘরে হঠাৎ করে মেহমান এসেছে, ভাত রান্না করা নেই, তো কি হয়েছে, আশেপাশের ঘরে রান্না করলে অনেক সময় ভাত ধার নিয়ে আসতো, ভাত তরকারি, যে আমার মেহমান আসছে একটু খেতে দিতে হবে। তো এই কথাটাই তখনকার সময় বলেছে যে এখন আশেপাশে লোক থাকলে তো অনেক সময় ধার করে নিয়ে এসে আপাতত মেহমানকে খাওয়ানো হলো, পরবর্তীতে আবার রান্না করে মেহমানের পরবর্তীতে রান্না করে আবার যার কাছ থেকে এনেছে তাকে দিয়ে দেয়া হলো। কিন্তু ওই সময়, ওই যুগে যখন এরকম তার আশেপাশে কোনো প্রতিবেশী ছিল না, তখন সে কি করত? তখন এরকম টালো তো ঘর মোর নাহি পরবাসী, হাড়ি তো ভাত নাহি নীতিয়া বেশি, এই ভাষাগুলো কিন্তু বাংলার। তবে ওই বাংলা ভাষাটা ছিল অস্পষ্ট, এত এখন আমাদের কাছে যেটা অত বেশি। তবে ওই সময়ে যারা এরকম নিজেদের মধ্যে কথা বলতো তখন তারা হয়তো নিজেদের কথাগুলো নিজেরা বুঝতো, আমরা এখন তাদের ওই কথাগুলো বুঝি না। আবার ওই সময় যে লেখাগুলো ছিল, যে বর্ণগুলো ছিল, সে বর্ণগুলো এখনকার মতো ঠিক এই রকম করে বর্ণগুলো নয়, তখনকার বর্ণগুলো একটু ভিন্ন রকম ছিল। এখন বিভিন্ন জায়গায় যে শিলালিপি, অনেক সময় পাথরের উপরে অনেক লেখা দেখা যায়, যে লেখাগুলো বোঝা যায় না কোন বর্ণে কোন ভাষায়। তখনকার সময় লেখাগুলো অনেকটা এরকম বিভিন্ন ভাবে একটু পেঁচানো, একটু একটার সাথে একটা মেশানো, বর্ণগুলো স্পষ্ট ছিল না। তখন থেকে এরকম বাংলার বিস্তার আস্তে আস্তে ঘটে বর্তমানে এই অবস্থায় এসে পৌঁছেছে। তো এরকম করে ভাষার পরিণতি হয়েছে, এরকম করে ভাষা আস্তে আস্তে করে এখন আমাদের কাছে এরকম বোধগম্য হয়েছে। আশা করি তোমরা এই বিষয়গুলো একটু বুঝেছো। আমরা পরবর্তী ক্লাসে প্রথম থেকে ভাষা থেকে শুরু করব, এবং তোমরা একটু সামনের অংশটা, ভাষার অংশ, তারপরে ভাষার মধ্যে কি কি আছে, সাধু চলিত ভাষা আছে, এই সমস্ত যে অংশগুলো আছে এটা একটু দেখে রিডিং ভালো করে পড়ে আসবে। তাহলে কি কি পড়বা তোমরা পরবর্তী দিনে? ভাষা, তারপরে সাধু
ও চলিত ভাষা। এই দুইটা অংশ একটু সুন্দর করে ভালো করে পড়ে আসবে। এটা তোমাদের হোমওয়ার্কটা লিখতে হবে না, তবে মুখে মুখে ভালো করে পড়ে আসবা, সুন্দর করে দেখে পড়ে আসবা। তাহলে আমি যখন তোমাদেরকে পড়াবো তখন তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। কি কি? ভাষা অংশ, সাধু ও চলিত ভাষার যে অংশ, এই অংশটা ব্যাকরণের মধ্যে আছে। প্রথম অংশটাই ভাষা, এরপরের দ্বিতীয় অংশটার মধ্যেই দেখবা যে বাংলা ভাষা রীতি, কথ্য, চলিত, সাধু রীতি, এই অংশটুকু একটু সুন্দর করে ভালো করে পড়ে আসবে। হ্যাঁ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিকতাপূর্ণ শুভেচ্ছা। ভালো থাকবে, সুন্দর থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।